প্রিয় শিক্ষার্থীরা, কিশোর বাতায়ন পেজ থেকে তোমাদেরকে স্বাগতম। অবশ্যই ভালো আছো এবং অলরেডি তোমরা নিশ্চয়ই বাতায়নে চলে এসছো, এবং যেসব বন্ধুরা আসেনি তাদেরকেও আসতে বলে দাও। বন্ধুরা, সবাই আমাকে শুনতে পাচ্ছ তো এবং আমার কথা বুঝতে পারছো তো? যদি কমেন্ট বক্সে একটু কমেন্ট করে দাও তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। আমি একটু দেখে নেই তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা। বন্ধুরা, তোমরা সাথে থাকো। এখনো আমি শো করছি না। ওকে, একটু রিফ্রেশ করে নেই, তোমরা ততক্ষণে থাকো। এবং যেসব বন্ধুরা এখনো আসেনি তাদেরকে খুব তাড়াতাড়ি পেজটা শেয়ার করে দাও আমাদের সাথে আসার জন্য। কিশোর বাতায়ন তোমাদের জন্য একটা সুন্দর প্ল্যাটফর্ম করেছে জিজ্ঞাসা। যে জিজ্ঞাসাতে কি আছে বলো তো? এখানে শিক্ষক আসবে, শিক্ষকদের সাথে তোমাদের কথাবার্তা হবে, শিক্ষকদের সাথে একটা ইন্টারাকশন ক্রিয়েট হবে। এই ইন্টারাকশনটাই আসলে সবচেয়ে বড় বিষয়। আর তোমাদের সাথে এই ইন্টারাকশনে যে এসছে তার পরিচয়টা আমি দিয়ে দিচ্ছি। নিশ্চয়ই আমার পরিচয় জানতে চাচ্ছ, অলরেডি জেনে গেছো, তারপরও আরেকবার বলে দিচ্ছি। আমি শারমিন আক্তার, আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সিনিয়র শিক্ষক। বন্ধুরা, সবাই এসছো তো? ওকে, অনেককে দেখা যাচ্ছে আমার সাথে চলে আসছো। শেখ সিরাজ, সোনু নিগম, জাহিদ আলম, সাফাত হোসেন, আমাকে দেখতে পাচ্ছ, আমাকে শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করে জানিয়ে দিলে আমার জন্য সুবিধা হয়। ওকে বন্ধুরা, আমার সাথেই থাকো। ওকে, কথা না বাড়িয়ে আমরা এখন পাঠে চলে যাই। কি দেখতে পাচ্ছ এখানে? অবশ্যই বুঝতে পারছো এখানে কতগুলো জীবকোষ দেখা যাচ্ছে, তাই না? প্রত্যেকটা কোষের দিকে একটু খেয়াল করো তো, দেখো তো যে কোষগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা কোষ দেখতে কি একই রকম? এই কোষটা দেখতে পাচ্ছ, এটা প্রত্যেকটা নামও দেখতে পাচ্ছ তোমরা, সবগুলো কি একই রকম? এরপর বন্ধুরা দেখো তো, এখানে তুমি কি দেখতে পাচ্ছ? একটা কোষ, এখানে একটা কোষ, এর ভেতরেও কিছু ছোট ছোট জিনিস দেখতে পাচ্ছ। ছোট ছোট জিনিস বলবো না, অঙ্গাণু দেখতে পাচ্ছ, তাই না? তাহলে নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমাদের পাঠের বিষয় কি। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে জীবকোষ ও কোষের অঙ্গাণু। জীবকোষ ও কোষের অঙ্গাণু এই টপিকটা বোঝানোর আগে, মূল পাঠে যাওয়ার আগে আমি তোমাদের সাথে এই পাঠ বিভাজনটা নিয়ে একটু কথা বলে নিই। জীবকোষ ও টিস্যু, এই দ্বিতীয় অধ্যায়টা তোমাদের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং একটি বেসিক অধ্যায়। তোমরা প্রতিটা ক্লাসেই অধ্যায়টা করে আসছো এবং অনেক ধারণাও আছে তোমাদের। এই ধারণাগুলোর সাথেই আমার কনসেপ্টের সাথে তোমরা মিলাও। আর এই অধ্যায়টাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। আমার প্রথম পার্ট যাবে কোষের অঙ্গাণু নিয়ে, পরের পার্টগুলো আস্তে আস্তে কোষের অঙ্গাণু থেকে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ এভাবে যেতে থাকবে। এবং উদ্ভিদ কোষ, প্রাণী কোষ এবং কোষের অঙ্গাণু থেকে যে ধরনের কোশ্চেন আসতে পারে, জ্ঞানমূলক, অনুধাবন এবং সৃজনশীল, ঠিক সেই ধরনের প্রশ্নগুলো নিয়েও তোমাদের সাথে আলোচনায় আসবো। তাহলে আসো বন্ধুরা, আজকের পাঠ থেকে আমরা কি পড়বো সেটা জেনে নিই। আজকের ক্লাস থেকে আমরা জীবকোষের সংজ্ঞা বলতে পারবো, কোষের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবো, কোষের অঙ্গাণুগুলোর বর্ণনা করতে পারবো। তোমাদের সামনে একটা ছবি চলে আসছে, অবশ্যই বুঝতে পারছো ছবিটা কি? বুঝতে পারছো না? আচ্ছা, এই ছবিটা একটা কোষের ছবি। আমি কোষের কথা বলতে গেলে একটা প্রশ্ন না করলেই না, আসলে প্রশ্ন করলে বলবো না, আমরা চলো মেমোরিটাকে একটু রিকল করি। এই যে কোষের কথা যদি বলি, বলতো কোষ কে আবিষ্কার করেছেন, কত সালে? নিশ্চয়ই তোমাদের মাথায় চলে আসছে। খুব ঝটপট কমেন্ট করে আমাকে বলে দাও তো, কোষ কে আবিষ্কার করেছেন এবং কত সালে?
অনেকেই আছো, আমি চাচ্ছি তোমরা আমার সাথে অংশগ্রহণ করবে এবং অবশ্যই অবশ্যই কোষের কে আবিষ্কার করেছেন বলবে। ওকে বন্ধুরা, সাথে থাকো এবং অন্যদেরকেও আসতে বলো। আচ্ছা, তাহলে কোষ কে আবিষ্কার করেছে আমরা মেমোরিটা একটু রিকল করি, কারণ কোষ বলতে গেলে কোষ কে আবিষ্কার করেছেন, কত সালে, সেটা না বললে তো হয় না। রবার্ট হুক 1665 সালে। জাস্ট মেমোরিটাকে রিকল করার। যদি আমি তোমাদেরকে বলি কোষ কাকে বলে, সাথে সাথে তোমাদের মাথায় নিশ্চয়ই একটা আনসার চলে আসবে। কি সেই আনসারটা? হ্যাঁ বন্ধুরা, জীবের গঠন ও কাজের একককে কোষ বলে। ছোট ক্লাস থেকে জেনে আসছো জীবের গঠন ও কাজের একককে কোষ বলে। আস্তে আস্তে তোমরা বড় ক্লাসে যাচ্ছ, আরো কোষ সম্পর্কে জানবে। বিভিন্ন বিজ্ঞানীও কোষ সম্পর্কে বিভিন্ন ধারণা দিয়েছেন। তোমাদের বইয়ের মধ্যেও দুজন বিজ্ঞানী কোষ সম্পর্কে একটা সংজ্ঞা দিয়ে গেছেন। এই সংজ্ঞাটা আমাদেরকে জানতে হবে। কেন জানতে হবে? এই জন্য জানতে হবে যে এই কোষের সংজ্ঞাটা যখন আসবে তোমার বইয়ের সংজ্ঞাটাই দিতে হবে এবং জ্ঞানমূলক সংজ্ঞাটা স্পেসিফিক হতে হয়। তাহলে আসো, তোমাদের বইয়ে যে দুজন বিজ্ঞানীর কথা বলা আছে সেই দুইজন বিজ্ঞানী কি বলছে। উনি একজন বিজ্ঞানী, উনি হচ্ছেন লুই, উনি হচ্ছেন সিকেভিজ। লুই এবং সিকেভিজ 1969 সালে। বন্ধুরা, তোমরা অবশ্যই বিজ্ঞানীর নাম এবং সনটা মনে রাখবে, কারণ নাম এবং সন অবশ্যই জ্ঞানমূলকের জন্য দরকার। বৈষম্য ভেদ্য, পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে কোষ বলে। দেখো, উনি এখানে তিনটা জিনিসকে নিয়ে এসছেন, বা আমি বলবো তিনটা বৈশিষ্ট্যকে এখানে নিয়ে এসছেন। তিনটা বৈশিষ্ট্য কি? বৈষম্যবদ্ধ পর্দা, জীবজ ক্রিয়াকলাপের একক এবং সজীব নিজের প্রতিরূপ তৈরি করা। অর্থাৎ যখনই আমি কোষের কথা চিন্তা করব অবশ্যই সেখানে একটা বৈষম্যবদ্ধ পর্দা থাকবে এবং যত শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ আছে তার একক এবং নিজের প্রতিরূপ তৈরি করতে পারবে কোনো ধরনের মাধ্যম ছাড়া। মনে থাকবে তো এই তিনটা বিষয়? ওকে বন্ধুরা, অনেকেই আগে কোশ্চেনের উত্তর দিয়ে দিয়েছো। রবার্ট হুক, মিস্তাক রহমান, ধন্যবাদ। ওকে, তৃষাদা জানতে চেয়েছো কোন অধ্যায়, তুমি হয়তো একটু পরে জয়েন করেছো আমাদের সাথে। যাই হোক, আমি বলে দিচ্ছি, আমাদের হচ্ছে দ্বিতীয় অধ্যায়, প্রথম অংশ শুরু করেছি। তারপর এমডি খন্দকার সিকিম ইজ ভেরি গুড, একদম বানানটা সঠিক লিখেছো। তারপর রেজওয়ান রহিম, জীব দেহের একক, ভেরি ভেরি গুড। এবং সবাই থাকো, বন্ধুদেরকে শেয়ার করো এবং ক্লাসটা এনজয় করো। ক্লাসের মূল উপাধ্যই হচ্ছে তোমরা। তোমরা থাকলে শিক্ষকের আনন্দ, এই আনন্দটা নিশ্চয়ই আমি পাবো। যেহেতু আজকে আমরা কোষের প্রকারভেদ নিয়েও কথা বলবো, তোমরা জানো, তাও তোমাদের যে জ্ঞানটা আছে, তোমাদের যে জানাটা আছে, এই জানাটার সাথে এই অংশটাকে একটু মিলিয়ে নাও। আমরা যদি কোষের প্রকারভেদ করি, প্রথমত নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে করতে পারি। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে যদি বলি, দেখো একটা ছবি দেখতে পাচ্ছ, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা দেখেও তুমি কিন্তু উত্তরটা দিয়ে দিতে পারো, অথবা কি বোঝাতে যাচ্ছে সেটা বলতে পারো। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে যে ছবিটা দেখালাম, আদিকোষ, এটা একটা ব্যাকটেরিয়ার ছবি। এই ছবিটাতে একটু খেয়াল করে দেখো, এখানে ভেতরের যে অঙ্গাণুটা দেখা যাচ্ছে, এই অঙ্গাণুটা কোষের ভেতরে ছড়ানো অবস্থায় আছে। অর্থাৎ আদিকোষ আমরা তাকেই বলবো যার নিউক্লিয়াসটা সুগঠিত হবে না, অর্থাৎ নিউক্লিয় আবরণে যে আছে সেটা দিয়ে এটা আবরণ থাকবে না, ভেতরে ক্রোমোজোমটা ছড়ানো ছিটানো থাকবে। আর কোষের ভেতরের যে অঙ্গাণুগুলো আছে সেই অঙ্গাণুগুলো সব থাকবে না। তবে রাইবোজোম থাকতে পারে, ডিএনএও থাকতে পারে। রাইবোজোম হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে, যেটা একটা কোষের জন্য খুবই জরুরি। তাহলে আদিকোষ, তুমি ছবি দেখে অবশ্যই আদিকোষের বৈশিষ্ট্য বলতে পারবে। বন্ধুরা, এরপরের ছবিটা দেখো, ছবিটা দেখে একটু থিঙ্ক করো,
প্রত্যেকটা অঙ্গাণু এখানে আছে, তাই না? আমরা একে কি বলছি? প্রকৃত কোষ। তাহলে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কয় রকমের? 2 রকমের, আদি কোষ এবং প্রকৃত কোষ। আমি যখন এই আদি কোষে বললাম নিউক্লিয়াস সুগঠিত হবে না, তাহলে নিশ্চয়ই ধরে নিতে পারো এই কোষে অবশ্যই নিউক্লিয়াস কি থাকবে বলো তো? সুগঠিত থাকবে। এবং যত ধরনের অঙ্গাণু দেখতে পাচ্ছ প্রতিটা অঙ্গাণুই এখানে উপস্থিত আছে। তাহলে এটা হচ্ছে প্রকৃত কোষ। এই প্রকৃত কোষের কাজের ভিত্তিতে দেখো, এই প্রকৃত কোষের কাজের ভিত্তিতে কোষকে আবার কয় ভাগে ভাগ করা যায়? দেহকোষ এবং জনন কোষ। দেখো তোমরা প্রকৃত কোষের ছবিটা দেখেছো, এখানে দেহকোষের ছবিটা ঠিক একই রকম দেখছো। একটু চিন্তা করো তো, যে দেহকোষ আমরা বলছি, এই দেহকোষ মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কি করে বলো তো? বিভাজিত হয়। বিভাজিত হয়ে একটা মানব দেহ গঠন করে, জীব দেহ গঠন করে, এবং এই যে জীব দেহটা গঠন করছে সেই জীব দেহ থেকে অঙ্গ তন্ত্র তৈরি হচ্ছে। তাহলে আমরা যদি আমাদের দেহকোষের কথা বলি, তাহলে কাজের ভিত্তিতে এই দেহকোষ হচ্ছে এক ধরনের প্রকৃত কোষ। আর এই যে জনন কোষ, এই জনন কোষ হচ্ছে কি বলতো? এটা হচ্ছে ডিম্বাণু, এটা হচ্ছে শুক্রাণু। আমরা জানি প্রথমত একদম মানব সৃষ্টির শুরুতে যদি আমরা বলি, আমরা কি ছিলাম? ছোট্ট একটা জাইগোট, ছোট্ট একটা ভ্রূণ ছিলাম, তাই না? এরপর আস্তে আস্তে তুমি এত বড় মানব শিশু হলে, ছোট বাবু হলে, এরপর এত বড় একজন মানুষ হয়ে গেলে। তাহলে কিভাবে হলো? ওই যে জনন কোষ সৃষ্টি হলো, সেই জনন কোষের এই শুক্রাণু ডিম্বাণু কি হচ্ছে বলতো? সৃষ্টি হওয়া। এই শুক্রাণু ডিম্বাণু থেকেই কিন্তু আস্তে আস্তে দেহকোষের তৈরি হয়। তাহলে আমরা বলে নিতে পারি শুক্রাণু এবং ডিম্বাণু সৃষ্টি হওয়াটা কি বলতো? জনন কোষ। জীবদেহে অবস্থান অনুযায়ী প্রকৃত কোষ। এই ছবিটা দেখার পরে সবাই সাথে সাথে ধরে নিতে পেরেছো ছবিটা কি? এই হচ্ছে একটা ছবি, একটা ছবি। আমি একদমই নাম বলবো না, তোমরা ধরে নাও এটা কি। আচ্ছা, আমি যদি বলি এই দুইটার মধ্যে এটা হচ্ছে উদ্ভিদ কোষ, এটা প্রাণী কোষ। জীবদেহের অবস্থান অনুযায়ী যদি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ হয়, প্রতিটা ক্লাসেই পড়ে আসছো। এখন একটু গেমে যাই তোমাদের সাথে, যেহেতু এটা একটা জিজ্ঞাসা। জিজ্ঞাসা শুধু তোমরা করবে তাই না, আমারও তো আছে। এবং তোমাদের মেমোরিটাকে একটু দেখি যে কত ঝটপট উত্তর দিতে পারো। এখানে উদ্ভিদ কোষে স্পেসিফিক 3টা জাস্ট কিওয়ার্ডে লিখো যে 3টা অংশ কি কি থাকতে পারে যা প্রাণী কোষে নেই। বন্ধুরা একদম যে যত তাড়াতাড়ি পারো আনসারটা আমি একটু দেখতে চাই কমেন্ট বক্সে, যে তোমরা কি করছো, কি লিখছো। উদ্ভিদ কোষে কি আছে, প্রাণী কোষে কি নেই। ওকে, অনেকে অংশগ্রহণ করছেন। একজন লিখছেন কত অধ্যায়? 2য় অধ্যায়। আমি চাচ্ছি তোমরা বেশি 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 অংশগ্রহণ করো এবং প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটা জানার মধ্যে, জানার তো কোনো শেষ নেই, তাই না? যত জানবে তত তোমার জ্ঞান ডেভেলপ হবে, তত বেশি তুমি রিচ হবে, তাই না? এখন তোমাকে প্রশ্ন করেছি উদ্ভিদ কোষে কি আছে। ওকে, অনেকে বলছো কোন ক্লাস, কত অধ্যায়? অধ্যায় 2, গুড। তারপর উদ্ভিদ কোষে একজন দিয়েছো ক্লোরোপ্লাস্ট, ভেরি গুড। আমরা একটু ঘুরিয়ে দেই, ক্লোরোপ্লাস্টকে আমরা কি বলি তো? প্লাস্টিড, ভেরি গুড। একজন উত্তর দিয়েছো মধু, ক্লোরোপ্লাস্ট। তারপর আরেকজন দিয়েছো কোষপ্রাচীর, প্লাস্টিড, ওয়েল ডান, কোষপ্রাচীর প্লাস্টিড, ঠিক কথা। উদ্ভিদ কোষে কোষপ্রাচীর আছে, প্রাণী কোষে কোষপ্রাচীর নেই। উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে, প্রাণী কোষে প্লাস্টিড নেই। এই হচ্ছে কোষপ্রাচীর, তাই না? তারপর এই হচ্ছে প্লাস্টিড। তারপর একজন ক্লোরোপ্লাস্ট বলেছো, অর্থাৎ প্লাস্টিড, প্লাস্টিডের একটা অংশই হচ্ছে ক্লোরোপ্লাস্ট। গুড। কোষ গহ্বর, ভেরি গুড। উদ্ভিদ কোষে কোষ গহ্বর আছে, হ্যাঁ উদ্ভিদ কোষে কোষ গহ্বর আছে। প্রাণী কোষে দেখা যাচ্ছে না, থাকলেও কম। তারপর অনেক অঙ্গাণুর নাম চলে আসছে। তারপর শিখা সিরাজ, প্লাস্টিক, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ভেরি গুড। কোষ গহ্বর। তারপর শাহরিয়ার পান্থ। বোঝা যাচ্ছে গেম আমাদের জমছে এবং তোমরা খুব ভালো স্টাডি করে নিয়ে আসছো। আজকে তোমাদেরকে হারানো যাবে না। ক্লোরোপ্লাস্ট, কোষ গহ্বর, কোষপ্রাচীর। ওকে বন্ধুরা, আমাদের সাথেই থাকো, আমরা পাঠে অগ্রসর হই। খুব সুন্দর উত্তর দিয়েছো সবাই, এবং প্রত্যেকটা কথায় তোমাদের উত্তরের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে আমরা অনেকগুলা কি বলেছো অঙ্গাণুর নাম জেনে গেছি, তাই তো?
এখন আসো আমরা এট এ গ্ল্যান্স একটা কোষের প্রকারভেদটা দেখে নিই। দেখো কোষ, আমরা কোষটাকে দুই ভাগে ভাগ করতে পারি, কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম। আমি এই ছকটা নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে সিকোয়েন্সলি লিখে দেওয়া আছে, একটু মাথাটা খাটিয়ে একটু ভাগ করে নাও। কোষ, কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম। এই যে প্রোটোপ্লাজম, এই প্রোটোপ্লাজমের তিনটা অংশ আছে, প্লাজমা লেবা, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। আর এই যে আমরা সাইটোপ্লাজম বলছি, এই সাইটোপ্লাজমের মধ্যে কোষের এই অঙ্গাণুগুলো আছে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলজি বস্তু, কোষ গহ্বর, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেন্ট্রোজোম, রাইবোজোম, আরো অঙ্গাণু আছে। এত এত অঙ্গাণু তো আমাদের জানা সম্ভব না, আমরা এর থেকে কিছু অঙ্গাণু জানবো, ঠিক আছে? ওকে, এখন দেখো একটা ছবি নিয়ে আসছি, আমি বলবো যে তোমরা অঙ্গাণুটার দিকে তাকানোর দরকার নাই, ভেতরে একটা ঘন পদার্থ দেখা যাচ্ছে। আমি যদি বলি এই যে ঘন তরল পদার্থ, সেই তরল পদার্থটাকে কি বলে? অনেকে হয়তো কমেন্টস করে দিয়ে দেখছো কি বলে। ওকে, দেখি আমরা কি বলে, প্রোটোপ্লাজম। যদি কোষের ভেতর থেকে আমরা অঙ্গাণুকে সরিয়ে ফেলি এবং ঘন থকথকে জেলির মতো তরল পদার্থটা থাকে, তাকে আমরা কি বলি বলতো? প্রোটোপ্লাজম। কোষের ভেতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে। বন্ধুরা, যদি তোমাদের সামনে বই থেকে থাকে তাহলে খুব সুন্দর করে এই লাইনটা আন্ডারলাইন করে ফেলো, কারণ যখনই তোমাদের জ্ঞানমূলক প্রশ্নটা করা হবে তখন স্পেসিফিক উত্তরটা দিতে হবে। এজন্য যত দাগিয়ে দাগিয়ে পড়বে তত বেশি তোমার মেমোরাইজ হবে। বই ওপেন করবে, উত্তরটা তোমার চোখে পড়বে। কোষ ঝিল্লি দিয়ে ঘেরা সবকিছুই প্রোটোপ্লাজম, এমনকি কোষ ঝিল্লি নিজেও প্রোটোপ্লাজম। অনেকে কোষ প্রাচীর বলছো, আমরা যখন কোষ পর্দা বলি তখন সেখানে কোষ ঝিল্লি চলে আসে। কোষ ঝিল্লি ছাড়াও এখানে আছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং নিউক্লিয়াস। তাহলে আমরা ধরে নিতে পারি যে প্রোটোপ্লাজমের কয়টা অংশ আছে বলতো? তিনটা অংশ, তাই না? এবং থকথকে জেলির মতো পদার্থ। কখনো কখনো প্রোটোপ্লাজম আবার সাইটোপ্লাজমে পরিণত হতে পারে। কখন? যখন এটা হালকা তরল পদার্থ হয়ে যায়। ছবিটা দেখে অবশ্যই বুঝতে পারছো, কারণ ছবিটার সাথে হয়তো তোমরা পূর্ব পরিচিত। এটা কিসের ছবি? এটা একটা কোষ প্রাচীরের ছবি। এই কোষ প্রাচীরের ছবিটা তোমাদের সবচেয়ে বড় বিষয় যে দিকটা খেয়াল করতে হবে, তোমার বায়োলজি বইয়ের মধ্যে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো খুব ভালো করে দেখবে, সেই ছবিগুলো আঁকা প্র্যাকটিস করবে। কারণ বায়োলজি বইয়ের থেকে যখনই কোনো সৃজনশীল প্রশ্ন করা হয় সাধারণত প্রায়োরিটি দেওয়া হয় বলতো কোথায়? ছবিটাকে, এবং ছবির লেভেলিং শিখবে। আর যখনই তুমি ছবি আঁকা শিখবে এবং লেভেলিং করা শিখবে, তোমার মধ্যে কিন্তু একটা কনফিডেন্স চলে আসবে। কনফিডেন্সটা খুবই জরুরি, সব কিছুর জন্যই জরুরি। আচ্ছা, আমরা যখন কোষ প্রাচীরের কথা বলছি, দেখো এখানে একটা মধ্যপর্দা দেখা যাচ্ছে, একটা প্রাথমিক প্রাচীর দেখা যাচ্ছে। তারপর দেখো এই যে কোষ প্রাচীরটা দেখতে পাচ্ছ, এর তিনটা স্তর, একটা বহিঃস্তর, একটা মধ্যস্তর, একটা অন্তঃস্তর। এই প্রাথমিক স্তর থেকে এই মধ্যপর্দার উপরে প্রোটোপ্লাজম থেকে কিছু রাসায়নিক পদার্থ এসে এখানে জমা হয়, জমা হয়ে এখানে একটা গৌণ প্রাচীর তৈরি করে। এই গৌণ প্রাচীরটাকে আমরা কি বলি বলতো? কোষ প্রাচীর বলি। তোমরা একটু ভালো করে কোষ প্রাচীরের গঠনটা দেখে ফেলো এবং দেখো মৃত জড়বস্তু দ্বারা গঠিত রাসায়নিক গঠন কি কি আছে। সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন নামক রাসায়নিক পদার্থ আছে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড দিয়ে গঠিত। এই বিষয়টা তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে এবং দাগ দিয়ে রাখবে। উদ্ভিদের কোষ প্রাচীর 3 স্তর বিশিষ্ট। যদি তোমার পরীক্ষাতে এরকম একটা ছবি দিয়ে প্রশ্ন করে উদ্দীপকর চিত্রটির গঠন ব্যাখ্যা করো, তখন তুমি সিকোয়েন্সলি লাইন ধরে ধরে এভাবে উত্তরটা রেডি করে দিয়ে দিবে। এই হচ্ছে আমাদের উদ্ভিদের কোষ প্রাচীর। এতক্ষণ ধরে আমরা দুইটা টপিক নিয়ে কথা বলে ফেলেছি, তাই না? এবং তোমরা নিশ্চয়ই তোমাদের থেকে অনেক আনসার পেয়ে গেছি। এতটুকু আমরা কি জানলাম একটু নিজেকে যাচাই করি যে ক্লাসটা থেকে আমরা আসলে কি জেনেছি। বন্ধুরা প্রস্তুত তো? আমি কিন্তু প্রস্তুত। দেখা যাক আমার সাথে কারা কারা অংশগ্রহণ করছো এবং কে খুব ঝটপট তাড়াতাড়ি উত্তর দিয়ে দিতে পারছো। কোন জীবে আদিকোষ দেখা যায়? ইস্ট, নিরাভর সবুজ শৈবাল, পেনিসিলিয়াম।
আমি এখন তোমাদের উত্তরের অপেক্ষায় আছি। আমি দেখতে চাই তোমরা কোন বন্ধু কত তাড়াতাড়ি উত্তর দিতে পারছো। কোন জীবে আদিকোষ দেখা যায়? ইস নীলাপেশাচার বন্ধুরা ওয়েট করছি, আশা করি উত্তর চলে আসবে তোমাদের। অনেকেই আগের উত্তরগুলো দিয়েছো। একজন বলেছো খ, গুড, খুব সংক্ষেপে বুঝাতে পেরেছো। তা আরেকজন বি, আরেকজন 2, জাহিন বলেছো বি, সিয়াম বলেছো 2, আতিকুর রহমান ফাইন বলেছো বি, তারপর রিও বলেছো নীলাভ সবুজ শৈবাল, ভেরি গুড। সিয়াম বলেছো 2 2 2, তুমি অনেক কনফিডেন্স, এত 2 দিয়েছো। তারপর আরেকজন দিয়েছো ডায়াটম, আরেকজন দিয়েছো 2। বেশিরভাগ বন্ধুরাই আর উত্তর দিতে পেরেছো। আমরা এখন মিলিয়ে নেই আসলে উত্তরটা কি হবে। গুড, উত্তর হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। এবার আসো বন্ধুরা আরেকটা প্রশ্ন। আমরা তো এতক্ষণ যা পড়ে এসেছি তা থেকেই আমরা প্রশ্ন করছি। ছত্রাকের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি? সুবেরিন, পলিস্যাকারাইড, কাইটিন। সুবেরিন, পলিস্যাকারাইড, কাইটিন। আমি দেখতে চাই উত্তর কাদের চলে আসে। ওকে ওকে ওকে, রহমান, নীলাভ সবুজ শৈবাল আগের উত্তরটা দিয়েছো, ভেরি গুড। এখন আমরা সেকেন্ড কুইজে চলে গেছি, আমরা সেকেন্ড জানাতে চলে গেছি। আলোর দিশারি, সুন্দর নাম, আলোর দিশারি। তারপরে সুবেরিন, পলিস্যাকারাইড। আমি উত্তরের অপেক্ষা করছি বন্ধুরা, আমি চাচ্ছি না উত্তরটা আমি বলি, আমি চাচ্ছি তোমাদের থেকে উত্তরটা চলে আসুক, কারণ এটা তো জিজ্ঞাসা, এটা গেম না। আমি তো ক্লাসটাকে গেম করে নিয়েছি, আমার কাছে মনে হয়েছে একটা গেম যাবে। তোমরা বিভিন্ন সেগমেন্ট খেলো না, প্রথমে একটু সহজ সেগমেন্ট, তারপর একটু কঠিন সেগমেন্ট, তারপর একটু বড় সেগমেন্ট। আমরা আমাদের অধ্যায়টাকে ঠিক সেভাবে সাজিয়েছি। তোমরাও স্টাডি করে আসবে আর আমরাও শুরু করে দিব। সহজ সহজ উত্তর থেকে আস্তে আস্তে আমরা ডেপথে যাব। উত্তর 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 অনেকে দিচ্ছ গ, কাইটিন, অনেকে তি, সি, তারপর জাহিন, সি, জাহিন অনেক অ্যাক্টিভ দেখা যাচ্ছে। শাহরিয়ারকে অ্যাক্টিভ দেখা যাচ্ছে, কাইটিন। আয়ুব সি, ত্রিধাদাস 3, ওকে। কাফি ইব্রাহিম গ, তারপরে কাইটিন একজন সরাসরি লিখেছো কাইটিন। অনেক উত্তর চলে আসছে, আমরা এখন উত্তরটা মিলিয়ে নিই যে আমার বন্ধুদের সাথে এই উত্তরটা ঠিক আছে কিনা। কাইটিন, অনেকেই 3 দিয়েছো, সি দিয়েছো, অনেকে কাইটিন লিখেছো, গুড জব। এবার আসো, এবার একটু ডিফারেন্ট টাইপ একটা প্রশ্ন দিয়েছি, তোমরা এই প্রশ্নগুলোর সাথে আগে থেকেই পরিচিত। লোই ও সিকেভিজের মতে কোষটা কি? অর্ধবেদ্য পদ্মা দিয়ে আবৃত, জীবজ ক্রিয়াকলাপের একক, প্রতিরূপ সৃষ্টিতে সজীব মাধ্যম লাগে। এখানে আমি 3টা অপশন দিয়েছি। যখন এই ধরনের অপশনগুলো থাকে তোমরা অবশ্যই ধরে নাও এখানে উত্তরটা কি হতে পারে বলো তো, একের অধিক, অর্থাৎ এগুলো হচ্ছে বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন। এখন আমি দেখতে চাই আমার কোন বন্ধু জাস্ট শুধুমাত্র সংখ্যাটাকে দিয়ে দাও যে কি হয়েছে। লোই সিকেভিজের মতে অর্ধবেদ্য পদ্মা দিয়ে, খন্দকার বলেছে, খন্দকার গো। আমি রোমান সংখ্যা দেখতে চাচ্ছি বন্ধুরা, আমি রোমান সংখ্যা দেখতে চাচ্ছি। অর্থাৎ উত্তর কি 1 2 হবে, না 1 2 3 হবে, না 2 3 হবে, এরকম দেখতে চাচ্ছি। একজন দিয়েছো 2 3, একজন দিয়েছো আব্দুল্লাহ রায়হান দিয়েছো 1 2, তারপর সিয়াম দিয়েছো 2 3, রেজওয়ানা রহিম দিয়েছো সবগুলো, তারপর ত্রিখা দাস দিয়েছো 2 3। একজন বলেছো আমরা কি কোষের গঠন সম্পর্কে জানতে পারি। বন্ধুরা আমরা কোষের গঠন নিয়ে কিন্তু কথা বলছি, কোষের গঠনের মধ্য থেকে প্রকারভেদ, তারপর আমরা কোষের গঠন নিয়ে এসেছি। আমাদের সাথে থাকো, তুমি গ্রাজুয়ালি জেনে যাবে। 2 3, আহসান হাবিব। অনেক বন্ধুরা অংশগ্রহণ করছো, বেশি বেশি অংশগ্রহণ, বেশি বেশি আনন্দ, তাই না? বেশি বেশি অংশগ্রহণ করো। আচ্ছা আমরা দেখি উত্তরটা কি। উত্তরটা হচ্ছে 1 and 2, অর্ধবেদ্য পদ্মা। বইয়ের মধ্যে দেওয়া ছিল বৈষম্য ভেদ্য, আমি একটু ঘুরিয়ে দিয়েছি অর্ধবেদ্য। তোমাদেরকে এই কথাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যখন এসএসসিতে দশম শ্রেণীর বন্ধুরা, তোমাদের জন্য বলছি, নবম শ্রেণীর বন্ধুরা তোমরা আরো সময় পাবে আরো কোশ্চেনের প্যাটার্ন জানার, কিন্তু দশম শ্রেণীর বন্ধুরা তোমরা সামনেই পরীক্ষাতে বসবে। অর্ধবেদ্য পদ্মা দিয়েছি এই কারণে,
কোনো কোনো প্রশ্নের উত্তরটা রেডি করতে গেলে বা প্রশ্নের সিকোয়েন্সটা রেডি করতে গেলে সেখানে একটা প্রতিশব্দ দিয়েও করা হয়, যার ফলে বৈষম্য ভেদ্যর জায়গায় আমি দিয়েছি অর্ধ ভেদ্য। সুতরাং তোমরা প্রতিশব্দ জানবে এবং উত্তর দিতে একদমই কনফিউজড হবে না। এবার চতুর্থ কোশ্চেনে আসো। প্রোটোপ্লাজমের অংশ কয়টি? একটি, দুইটি, তিনটি? কয়টি? খুব ঝটপট উত্তর, একটি, দুইটি, তিনটি। প্রোটোপ্লাজমের মধু লিখেছো, সো সরি মধু। সরি বলার কিছু নেই, আমরা ভুল থেকে শিখি। লাইফে যে জিনিসটা তুমি ভুল করবে, যে উত্তরটা ভুল করবে, আজীবন সেটা তোমার মনে থাকবে। পরীক্ষার হলে যখনই উত্তরটা তুমি ভুল করো, কি করো? এটা জীবনও ভুলো, জীবনও ভুলো না। এজন্য শিখতে গেলে কখনোই ভয় পেতে হয় না এবং ভুলটাকে সঠিকভাবে নিতে হয়। তিনটি, ভেরি গুড। তিনটি। আব্দুল্লাহ রায়হান বলেছো তিনটি। রাওয়ান রাহিম বলেছো গ। জাহিন, জাহিন আই এম টোটালি প্লিজ টু ইউ, কারণ তুমি এত বেশি উত্তর দিচ্ছ, তার মানে তুমি খুব অ্যাক্টিভ স্টুডেন্ট। এরকম অ্যাক্টিভ আমি সবাইকে যাচ্ছি। আব্দুল্লাহ রায়হান 2, তারপরে মাহবুবা খানম 3। ওকে, ভেরি গুড। আমি অবশ্যই তোমাদের কমেন্ট দেখে নিব। ক্লাসের সংকলনের কারণে হয়তো সবার কমেন্ট দেখতে না পারলে বন্ধুরা মন খারাপ করা যাবে না, আমি অবশ্যই তোমাদের সবার কমেন্ট দেখে নিব এবং রিপ্লাই দিব। তিনটি, অর্থাৎ প্রোটোপ্লাজমের অংশ তিনটি। একটু মেমোরাইজ করো কি কি ছিল। তিনটা অংশ আমি বলে দিয়েছিলাম, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম আর কি কোষঝিল্লি। এবার আসো, প্রোটোপ্লাজম হলো অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো কোষঝিল্লি দিয়ে ঘেরা। এই তিনটার মধ্যে উত্তর কি হবে? উত্তর কি হবে? আমার বন্ধুদের অংশগ্রহণ দেখে সত্যি আমি অসম্ভব মজা পাচ্ছি ক্লাসটাতে, যে এত সুন্দর করে তোমরা আনসার দিয়ে দিচ্ছ, ঝটপট উত্তর দিয়ে দিচ্ছ। শুধুমাত্র 1 2 অথবা 2 3 অথবা 1 2 1 2 3 যে উত্তরটা তোমার কাছে সঠিক মনে হয় জাস্ট সেটা লিখে দাও। আর যদি তোমার কাছে মনে হয় যে সবগুলো অল দিয়ে দাও অথবা সব দিয়ে দাও। ওকে, একজন দিয়ে দিয়েছো, ত্রিধা দাস দিয়ে দিয়েছো সবগুলো। আব্দুল্লাহ রায়হান 1 2 3, আব্দুল্লাহ রায়হান। তারপর রেজওয়ান সবগুলো, মাহমুদা খানম সবগুলো, আলমগীর হোসেন সবগুলো। আমাদের সাথে বড় বন্ধু এসছে দেখা যাচ্ছে, গুড। ছোট বন্ধুদের সাথে আমরা বড় বন্ধুদেরকেও পাচ্ছি। তারপর হচ্ছে মনিরুল হক মিলন 2 3। ওকে, এখন আমরা দেখি যে উত্তরটা কি। উত্তর হচ্ছে 1 2 3 সবগুলো। যারা সঠিক উত্তর দিতে পেরেছো তাদেরকে হিউজ কনগ্রাচুলেশন। যারা দিতে পারো না, মন খারাপ করার কিছু নেই, মাত্র তোমরা শুরু করলে। কারণ এই অধ্যায়টা তোমরা অনেক পড়েছো, তোমাদের কাছে ইজি মনে হয়েছে। দেখো, প্রশ্ন করলে আমরাও কিন্তু একটু একটু কনফিউজড হই। আমি চাচ্ছি কনফিউজডটা যাতে তোমরা না হও। আমরা পরবর্তী পাঠে যাই। এবার দেখো, একটা অংশ নিয়ে আসলাম। এটা কি বলতো? প্লাজমা ল্যাম্মা বা কোষঝিল্লি। আমরা কোষঝিল্লির যদি কথা বলি, একটা অর্থাৎ আমরা কোষ পর্দা বা কোষঝিল্লি যেটা বলছি প্রাণী কোষে থাকে। আমরা যদি উদ্ভিদ কোষ বলি, প্রাচীরের নিচেও থাকতে পারে। এটা কিরকম দেখতে দেখো, এখানে আঙ্গুলের মতো কতগুলো অভিক্ষেপ আছে, ছোট্ট সুতার মতো একটি অংশ বের হয়ে গেছে এবং এটা কিন্তু বাইরে একটা স্তর, ভেতরে একটা স্তর। সে অনুযায়ী দেখো আমরা কি বলতে পারি, প্রোটোপ্লাজমের বাইরে 2 স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষঝিল্লি বা প্লাজমা লেমা বলে। প্রত্যেকটা প্রশ্ন যখন তুমি পড়তে যাবে, উত্তর পড়তে যাবে, অবশ্যই বাংলার পাশাপাশি ইংরেজি নামটা জানবে। কারণ অনেক সময় কোশ্চেনের মধ্যে কোষঝিল্লির স্থলে তোমাদের কোষ প্লাজমা লেমাও দেওয়া থাকে, এজন্য পাশাপাশি তার যে ইংরেজি নেমটা থাকে সেটাও তোমরা জেনে নিবে। তাহলে প্রোটোপ্লাজমের বাইরে 2 স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কি বলা হয়? আমরা প্রোটোপ্লাজম চিনেছি, বাইরে একটা বড় পর্দা দেখেছি ছবির মধ্যে, সেটাকে আমরা কি বলছি বলতো? প্লাজমা লেমা। কোষঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলে। এটি প্রোটিন লিপিড দিয়ে তৈরি। এই হচ্ছে মাইক্রোভিলাই, যেটি কি দ্বারা তৈরি বলতো? প্রোটিন এবং লিপিড দ্বারা। কোষঝিল্লি একটি বৈষম্য ভেদ্য পর্দা হওয়ায় অভিস্রবণের মাধ্যমে পানি, খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে এবং পাশাপাশি কোষগুলোকে পরস্পর থেকে আলাদা রাখে। এটা একটা বৈষম্য ভেদ্য পর্দা বা অর্ধভেদ্য পর্দা। তোমাকে যদি বলা হয় যে একটা কোষঝিল্লির কাজ ব্যাখ্যা করো, তুমি সবসময় কি করবে জানো? পয়েন্ট করে করে নিচে নিচে দিয়ে দিবে। পানি, খনিজ লবণ আহরণ করা, অভিস্রবণের মাধ্যমে পাশাপাশি কোষের সাথে সম্পর্ক রক্ষা করা। আমি এখানে একটা বিষয়টাকে ওমিট করে গেছি, তোমরা কি খুঁজে বের করতে পারছো কি? এর ভেতরে এই অন্তঃকোষীয় ফাঁকের মাঝখান দিয়ে একটা সূক্ষ্ম নালী থাকে।
তাকে বলা হয় কি বলতো, প্লাজমোডেজমাটা। ঠিক আছে, এটা কি করে বলতো, সূক্ষ্ম নালীর মাধ্যমে একটা কোষের সাথে আরেকটা কোষের সম্পর্ক স্থাপন করে। তাহলে কি আমরা পারবো প্লাজমা লেমার সংজ্ঞা দিতে? আমরা পারবো যে মাইক্রোভিলাই কাকে বলে? আমরা কি পারবো কোষ ঝিল্লির কাজগুলো উল্লেখ করতে? কি বন্ধুরা পারবো? আমরা যখন কোষের অঙ্গাণু পড়াতে গিয়েছি সাইটোপ্লাজম, যে কোষের অঙ্গাণু থাকে, এখানে অনেকগুলো অঙ্গাণু দেখেছো বন্ধুরা। এতটুকু ক্লাসে তো আমরা এত আলোচনা করতে পারবো না, গ্রেজুয়ালি আমি সবগুলো নিয়ে আলোচনায় যাব, তোমাদের সাথে এভাবে অংশগ্রহণ করব। এবং আজকে আমি মাইটোকন্ড্রিয়াটাকে নিয়ে এসেছি। দেখো এই ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা দেখি তোমরা বুঝতে পারছো এটা কি বলতো, একটা মাইটোকন্ড্রিয়া। আমরা মাইটোকন্ড্রিয়ার প্রথমে অংশগুলো দেখিনি, কি আছে, একটা বাইরে একটা পাতলা কি আছে বলতো, আবরণ আছে, তাকে আমরা ঝিল্লি বলছি। তারপর দেখো মাইটোকন্ড্রিয়ার ভেতরের বাইরের অংশটা কি বলতো, বাইরের অংশটা হচ্ছে কি বলতো, মস্তিষ্ক। আর ভেতরের অংশটা ভেতরের দিকে কি হয়েছে বলতো, ভাঁজ হয়ে গেছে। এই ভাঁজকৃত অংশটাকে আমরা কি বলছি বলতো, পৃষ্টি। এর ভেতরে দেখো ছোট ছোট দানার মতো কতগুলো পদার্থ দেখা যাচ্ছে, তাকে আমরা বলছি অক্সিজোম। আচ্ছা, এখন আমরা জানি আসলে অক্সিজোমটা কি। অক্সিজোমটা দেখতে এইরকম। এই অক্সিজোমটা বৃন্তযুক্ত হতে পারে এবং বৃন্তবিহীন হতে পারে। যদি বৃন্তযুক্ত হয় তুমি ধরে নিবে এটা সবসময় মাইটোকন্ড্রিয়ার ভেতরে পৃষ্ঠের গায়ে আটকে থাকে। দেখো এর মাথা, বিশাল একটা মাথা দেখা যাচ্ছে, এটা মস্তক, এর মধ্যে একটা দণ্ড, ভূমি। এই ভূমির মাধ্যমে ওরা একটা আরেকটা অংশের সাথে যুক্ত হয়ে থাকে। আবার এই অক্সিজোমের কাজই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভেতরে যত উৎসেচক আছে, যত ধরনের উৎসেচক আছে, সব ধরনের উৎসেচকটাকে কি করা বলতো, কনজিউম করা এবং শ্বসনে সহায়তা করা। এরপর কি আছে বলতো, ম্যাট্রিক্স, ঘন তরল পদার্থ। বন্ধুরা তোমরা এই ছবিটা সবাই খেয়াল করবে, এবং যখনই কোনো ছবি আসবে এখান থেকে তোমাকে গঠন চাইতে পারে। এর থেকে দুই ধরনের কোশ্চেন হতে পারে, একটা ভৌত গঠন, একটা রাসায়নিক গঠন। তোমরা যদি ছবিটা খেয়াল করো আর এই অংশগুলো খেয়াল করো এবং ভেতরের অংশগুলো কিভাবে আছে খেয়াল করো, তোমরা একটা ভৌত গঠন তুমি তোমার মতো করে লিখতে পারো। এখানে কোনো ভুল হবে না। তুমি কি আছে, কোথায় কি অবস্থান করে, বাইরেরটা দেখতে কেমন, ভেতরটা দেখতে কেমন, তাও যদি বলো তাও কিন্তু তুমি আনসার করতে পারো। তাহলে আসো আমরা ভৌত গঠনটা দেখে নিই। এটি দুই স্তর বিশিষ্ট আবরণী বা ঝিল্লি দিয়ে ঘেরা। ভেতরের স্তরটি ভেতরের দিকে ভাঁজ থাকে, এদেরকে ক্রিস্টি বলে। আমি অলরেডি ব্যাখ্যা করে গেছি। ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে, এদের অক্সিজোম বলে। অক্সিজোমের উৎসেচকগুলো কি থাকে বলতো, সাজানো থাকে। মাইটোকন্ড্রিয়ার ভেতরের তরল পদার্থকে ম্যাট্রিক্স বলে। তুমি সিকোয়েন্সলি এই লাইনগুলো সাজিয়েও এর ভৌত গঠন কি করতে পারো বলতো, ব্যাখ্যা করতে পারো। আচ্ছা বন্ধুরা, আমি এতক্ষণ মাইটোকন্ড্রিয়া নিয়ে কথা বললাম, আমি একটা বিষয় কিন্তু তোমাদেরকে এখনো বলিনি। মাইটোকন্ড্রিয়া কি আবিষ্কার করেছে? নিশ্চয়ই তোমরা জানো, বলতে পারো মাইটোকন্ড্রিয়া কি আবিষ্কার করেছেন, কত সালে? আমি বিজ্ঞানীর নামটা একটু জানতে চাচ্ছি, দেখি কে কি বলতে পারো। একটু আমার সাথে অ্যাটেন্ড করো, আমার সাথে অংশগ্রহণ করো, দেখি কে কি বলছো। মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ সেল বলে। ভেরি গুড। অর্থাৎ তোমরা ঠিকই ধরে ফেলতে পেরেছো যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তিঘর। কেন মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়, এটা একটা অনুধাবন প্রশ্ন আসে, এই প্রশ্নটা তোমরা রেডি করে নিবে। তারপরে আরেকজন লিখেছো 1898 সালে। ভেরি গুড বেন্ডা, ভেরি গুড। বেন্ডা 1898 সালে। একটু অ্যাড করি, বেন্ডা 1898, সাইমা সুলতানা বেন্ডা 1898, ত্রিতা দাস খুব অ্যাক্টিভ হয়ে আছো। এই পর্যন্ত আমি অনেকগুলো উত্তর পেয়েছি দাস তোমার কাছ থেকে। তারপরে একজন লিখেছো যে হোয়াট ইজ দ্য রোল অফ মাইটোকন্ড্রিয়া ইন হিউম্যান রেসপিরেশন। ডেফিনেটলি এটা তোমরা জানবে হিউম্যান রেসপিরেশনে, এটা আমরা চতুর্থ অধ্যায়ে পড়াবো। ভেরি গুড, একটা কোশ্চেন করেছো তুমি। যখনই তুমি কোশ্চেন করেছো মাইটোকন্ড্রিয়া হিউম্যান রেসপিরেশনে কিভাবে কাজ করে, এটা তুমি এখনই নোট করে নাও, এটা একটা ক্রিয়েটিভ হিসাবে আসতে পারে। তোমাকে একটা উদ্ভিদের ছবি দিতে পারে, সেখানে মাইটোকন্ড্রিয়ার ছবি দিয়ে তোমাকে প্রশ্ন করতে পারে এটা শ্বসনে কিভাবে সহায়তা করে। দেখো আমার উদ্দীপকটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, আমি কোশ্চেন করছি চতুর্থ অধ্যায়। ভেরি গুড জব, তুমি খুব সুন্দর করে দিয়েছো যে শ্বসনে কিভাবে সহায়তা করে। আমি বন্ধুরা তোমাদেরকে অবশ্যই আলোচনা করব আমার পরবর্তী ক্লাসগুলোতে। আপাতত তুমি এটা ক্রিয়েটিভ হিসেবে নিয়ে নাও যে এটা একটা ক্রিয়েটিভ হয়েও আসতে পারে দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় মিলিয়ে। ব্যান্ডা 1898 সালে
রাফি 1898, তৌসিফ ইমেল 1898 সালে, আলোর দিশারি, আমি অসম্ভব প্লিজ তোমার এই নামটাতে 1898 সালে, ভেরি গুড। অর্থাৎ তোমরা সবাই বলতে পেরেছো যে ব্যান্ডটা 1898 সালে। একজন জানতে চেয়েছো এটার কাজ সম্পর্কে। এটা রাসায়নিক গঠনটা আমরা একটু জেনে নেই। রাসায়নিক গঠনটা আসলে জানতে হবে কেন জন্য, একটা ভৌত গঠন দিতে গেলে আমরা একটু গঠনটাকে একটু এক্সপ্লেনেশনে যেতে হয়। তোমাদের বইয়ে হয়তো এত কিছু লেখা নেই, আমি ইচ্ছে করে নিয়ে আসছি এবং বেশি পার্সেন্টেজ আনিনি, কারণ তোমরা তো এই লেভেলে পড়ো। এই লেভেলে আমাকে এত দরকার নেই, আমার এতটুকু জেনে আমি ক্লিয়ারলি উপস্থাপন করি সেটাই চলবে। আমি যখন আরো বড় ক্লাসে যাব এটাকেই আমি সংযুক্ত করে এত বড় ক্লাসে চলে যাব, ঠিক আছে। রাসায়নিক গঠন 60 থেকে 70% প্রোটিন, 25% লিপিড, এনজাইম, কোএনজাইম, আরএনএ এবং ডিএনএও থাকে। জাস্ট এগুলো একটু নিয়ে নাও। কাজ, মাইটোকন্ড্রিয়ার কাজ একজন আমাকে দিয়েছো যে এটাকে কি বলা হয় বলো তো? কোষের পাওয়ার হাউস বলা হয়। হ্যাঁ, শক্তিঘর বলা হয়। এজন্য বলা হয় কারণ যত ধরনের কোষের শক্তি এবং তৈরি নিয়ন্ত্রণ করে। শ্বসনের জন্য এনজাইম ও কোএনজাইম ধারণ করে। শ্বসনের বিভিন্ন পর্যায় সম্পন্ন করে। প্রোটিন সংশ্লেষ ও স্নেহ বিপাক করে। হরমোন নিঃসরণ করে। ডিম্বাণু এবং শুক্রাণু গঠন করে। বন্ধুরা খুব ছোট করে ছোট কিওয়ার্ড একটু পয়েন্টগুলো তুলে নাও, এখানে আমি তোমাদের কমেন্টে একটু দেখে আসি, কারণ এই কাজগুলো যখন তোমাকে কোনো পরীক্ষায় প্রশ্ন করা হবে এই কাজগুলো লাগবে। একটু ছোট করে পয়েন্ট আউট করে ফেলো, আমি এখানে তোমাদের কমেন্টগুলো একটু দেখে আসি। সোনু নিগম, আমি একটু মাইন্ড করছি, তুমি বলছো বলবো না কেন? তুমি কি আমার সাথে রাগ করেছো আমি তোমার উত্তর দিতে পারছি না সেজন্য? আমি নেক্সট তুমি যখন উত্তরটা দিবে আমি অবশ্যই তোমার উত্তরটা নিয়ে নিব, কিন্তু আমার সাথে মাইন্ড করা যাবে না। আমরা তো একটা গেমে চলে আসছি, তাই না? আমরা বলেছি যে জিজ্ঞাসা আমাদের একটা এমন একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে যেখানে তোমাদের বন্ধুদের সাথে আমাদের একটা ইন্ট্রোডাকশন, একটা পড়াশোনাতে ইন্ট্রোডাকশনটা খুব জরুরি। তাহলে মাইন্ড করা যাবে না, বলবো না বলা যাবে না, বলতে হবে। আমি না পারলেও চেষ্টা করব। পাওয়ার হাউস বলা হয়। 6 নাম্বারটা বুঝি নাই। ডিম্বাণু শুক্রাণু গঠন করে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া আমাদের মাইটোকন্ড্রিয়া ডিম্বাণু শুক্রাণু গঠন করে। এই জন্য বলেছি মাইটোকন্ড্রিয়া যখন আমাদের কোষের মধ্যে 200 থেকে 300টি মাইটোকন্ড্রিয়া থাকে, এই যখন কোষটা বিভাজিত হয় সাথে সাথে মাইটোকন্ড্রিয়া বিভাজিত হয়। আমি কিন্তু বলেছি প্রকৃত কোষের কাজ কি বলতো? সেই প্রকৃত কোষের কাজ হচ্ছে শুক্রাণু ডিম্বাণু জনন কোষ সৃষ্টির সময় শুক্রাণু ডিম্বাণু তৈরি করা। আমি যদি বলি প্রকৃত কোষের মধ্যে সকল উপাদান থাকে, ডেফিনেটলি মাইটোকন্ড্রিয়া আছে, তাহলে এই মাইটোকন্ড্রিয়া কোথায় যাচ্ছে বলো? শুক্রাণু ডিম্বাণু সৃষ্টিতে সহায়তা করছে। আর যদি মাইটোকন্ড্রিয়া শুক্রাণু ডিম্বাণুতে নাই থাকে তাহলে বলো তো আমি শুক্রাণু ডিম্বাণুকে কি প্রকৃত কোষ বলতে পারবো? কিছুটা বোঝা গেল শুক্রাণু ডিম্বাণু কিভাবে গঠন করে? আশা করি বুঝতে পেরেছো। 6 নাম্বার বোঝা গেল? তৌসিফ ইমেল 6 নাম্বার বুঝে নাই বলেছো, আশা করি বুঝতে পেরেছো এবং আমার নেক্সট গুলোতে তুমি অবশ্যই অ্যাটেন্ড করবে। ওকে, কুইজ। আমরা মাইটোকন্ড্রিয়া পড়েছি, এখন মাইটোকন্ড্রিয়া থেকে আমরা যা জেনেছি একটু আবার তোমাদের সাথে একটু রিকল করে নিই। কোষ ঝিল্লি কি দিয়ে তৈরি? লিপিড, পলিমার, পেকটিন। খুব বিরক্ত হচ্ছে আমাকে, মিস এত কেন কোশ্চেন। বন্ধুরা তোমরা সব কোশ্চেনের উত্তর খুব সুন্দর করে উত্তর দিয়ে দিচ্ছ, আমি মজা পাচ্ছি এবং আমার কাছে মনে হচ্ছে এত কেন কম কোশ্চেন তৈরি করলাম, আরো কোশ্চেন দেওয়া উচিত ছিল। আমার স্টুডেন্টরা এত ভালো করে উত্তর দিতে পারে আসলে আমার জানা ছিল না। কোষ ঝিল্লি কি দ্বারা তৈরি? লিপিড, পলিমার, পেকটিন। একদম শুরুর দিকে আমি বলেছি কোষ ঝিল্লি কি দ্বারা তৈরি। একজন বলেছে ম্যাম ভালো পড়ান, থ্যাংক ইউ। ভালো পড়াবো তখনই যদি তোমরা আমার সাথে অংশগ্রহণ করো, আমার সাথে থাকো। তোমাদের দিয়ে হচ্ছে একজন দিয়েছো লিপিড, একজন বলেছো অ্যাক্টিন। বন্ধু একটু খেয়াল করো, আমি যখন ক খ গ দিয়ে কোশ্চেন করব তখন এটার উত্তর অবশ্যই ধরে নিবি। কি হবে বলো তো? একটা, ঠিক আছে। তারপর বলেছো এক, কেউ দিয়েছো ক, কেউ দিয়েছো ক। একজনে তো ওয়ান 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 ওয়ান, সোনালি একদম একদম ভালো মতো কনফিডেন্স, যেটা ওয়ান ছাড়া হবেই না, এটা ওয়ানই হতে হবে। আমরা একটু মিলিয়ে নিই। লিপিড 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 লিপিড, তারপর মিসকাত রহমান লিপিড, মাসুদ লিপিড। ওকে বন্ধুরা সবাই একসাথে, একদম সবাই একসাথে আনসার করেছো লিপিড। আমরা দেখি আসলে এই লিপিড আমাদের কোষ ঝিল্লি তৈরি হয় লিপিড দ্বারা। পরবর্তী কোশ্চেনের জন্য একদম সাথে সাথে হাতে মোবাইল নিয়ে বসে যাও, আমি দেখতে চাই সবার আগে কি আমাকে আনসার করো। মাইটোকন্ড্রিয়া ব্যান্ডা কত সালে আবিষ্কার করেন? আমি জানি এই কোশ্চেনটাতে আমি অবশ্যই ধরা কাছে উত্তরটা সবার আগে আসবে, কারণ আমি পড়ানোর আগে উত্তরটা তোমরা দিয়ে দিয়েছো, সবাই পড়ানোর আগে উত্তর দিয়ে দিয়েছো।
1850, 1898, 1969। উত্তর 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 চাচ্ছি, তাড়াতাড়ি উত্তর চাচ্ছি, তাড়াতাড়ি উত্তর চাচ্ছি। কামরুন্নাহার সোনালী 3, রেজওয়ান রহিম 3, 1898, 1898, 1898। I am you are really great and I am never forget you. প্লিজ আর তুমি আমাকে ভুলো, আমিও চাই না। আমার ক্লাস অ্যাটেন্ড করো, সেটাই চাই, সবসময় অ্যাটেন্ড করো, আমাকে ভোলার দরকারই নেই। তারপর হচ্ছে কামরুন্নাহার সোনালী 3, তারপর রিও 1898। আমি টায়ার্ড হয়ে যাচ্ছি তোমাদের উত্তর দেখতে দেখতে। না, টায়ার্ড হলে চলবে না। ফাহিম অনেক 3। ওকে, আমরা এবার দেখি এত 3 3 3 3 3 3 1898। এরপরে কোশ্চেনে যাই। মাইটোকন্ড্রিয়ার শ্বসনের কোন ধাপ ঘটে? একটু আগে একজন বন্ধু আমাকে প্রশ্ন করেছো যে রেসপিরেশনে আমাদের কিভাবে হেল্প করে। আমি চাইবো সে উত্তরটা সাথে সাথে দিবে। আর আমার ওই বন্ধুটা যে বলেছো বলবো না, সে উত্তরটা আমি চাচ্ছি। মাইটোকন্ড্রিয়ার শ্বসনের কোন ধাপ ঘটে? গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। মাইটোকন্ড্রিয়ায় শ্বসনের কোন ধাপে ঘটে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়াটা আমাদের শ্বসনের কোন ধাপটাতে ঘটছে? গ্লাইকোলাইসিসে, ক্রেবস চক্রে, না ইলেকট্রন প্রবাহতন্ত্রে? আমি আমার ওই বন্ধুটাকে চাচ্ছি যে বন্ধুটা আমাকে প্রশ্ন করেছিলে, আমি সেই বন্ধুটাকে চাচ্ছি যে বন্ধুটা বলছে আমি বলবো না, আমি তাকেও চাচ্ছি। মিসবানুরি 3, তারপরে কি বলছে গ, তৃষা দাস 2। বন্ধুরা একটু ভালো করে খেয়াল করো, আমি বারবার বলেছি যখনই তোমাদের এ ধরনের কোশ্চেন হবে একের অধিক একটা উত্তরও হতে পারে। গুড। গ্লাইকোলাইসিস তৌসিফ হিমেল 3, তারপর খন্দকার 3, ইসরাত জাহান 3, রেজন রাহিম 2 3, সাইমা সুলতানা 2, তিথি দাস 2 2, তৌসিফ হিমেল 2 3। আরেকজন সরাসরি লিখে দিয়েছো গ্লাইকোলাইসিস। তুমি একদম লেখালেখিতে অনেক পাকা, খুব তাড়াতাড়ি টাইপ করতে পারো। সোনালি 2 3, তারপর 2 and 3। ওকে, আমরা একটু মিলিয়ে নেই আমার বন্ধুদের সাথে উত্তরটা মিলল কিনা। 2 and 3, অর্থাৎ তোমরা পেরে গেছো। অনেকেই খুব সুন্দর করে উত্তর দিয়েছো 2 and 3। এবার আসো আরেকটা কোশ্চেন। অক্সিজেন গুলো বৃন্ত যুক্ত হয়, উৎসেচক যুক্ত হয়, বৃষ্টির গায়ে আটকে থাকে। একটুও চিন্তা করো। অক্সিজেন গুলো বৃন্ত যুক্ত হবে, উৎসেচক যুক্ত হবে, বৃষ্টির গায়ে আটকে থাকবে। উত্তরটা কি হবে? তালুকদার 2 3 দিয়েছো, তারপর তৌসিফ, ইয়েস ম্যাম, পার্সি। আমি খুব হ্যাপি তুমি পেরেছো, অসম্ভব হ্যাপি। এখন পরবর্তী আনসারটা তাড়াতাড়ি দিয়ে দাও। অল, আরেকজন দিয়েছো অল। আলমগীর হোসেন 1 and 3, আলোর দিশারি 1 3, আতিকুর রহমান ফাহিম 1 2 3, রাজানা রহিম 1 3, তিথি দাস 1/3। 1/ কেন স্পেসিফিক করো। 1/3 1 3। ওকে, তুমি 1 3 বলতে যাচ্ছ। ইয়েস পার্সি। বন্ধুরা তোমরা পারলে আমি সবচেয়ে বেশি খুশি হই। মনে হয় যে তোমরা পারোনি, এটা আমি পেরেছি। কামরুন্নাহার সোনালী 1 3 1 3। ইস, একটুর জন্য পারলাম না। নো, একটুর জন্য পারলাম না কোনো কথা নাই, না পারিলে দেখো শতবার, কথা আছে না। এরপরে দেখবে সবগুলোর উত্তর দিতে পারছো। তারপর 1 2 3 1 and 2। আচ্ছা, অনেকে উত্তর দিয়েছে, এবার আমরা একটু মিলিয়ে নেই। 1 2 and 3, অর্থাৎ বৃন্তযুক্ত। আমি যখন মাইটোকন্ড্রিয়াতে তোমাদেরকে অক্সিজেন পড়াতে গেছি তখন বলেছি যখন অক্সিজেন দুইভাবে হতে পারে, একটা বৃন্তযুক্ত, একটা বৃন্তবিহীন। যখন বৃন্তযুক্ত হবে তখন অক্সিজেনগুলো অবশ্যই মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টির গায়ে আটকে থাকবে, তাই না? আসলে কি জানো, বায়োলজিটা হচ্ছে অনেক প্যাডাগজি, এটার মধ্যে অনেক কিছু মেমোরাইজ করতে হয়। আর মেমোরাইজ করতে গেলে একটু উল্টাপাল্টা হতেই পারে, কোনো বিষয় না। বারবার স্টাডি করবে, যে জিনিস প্রশ্নটা বুঝবে না, যে অংশটা বুঝবে না, এটা দাগিয়ে দাগিয়ে পড়বে, দেখবে আরো বেশি মনে হবে। আমরা যত মুহূর্তের মধ্যে রিভাইজ দেব ততই আমাদের জন্য আরো ভালো হবে। আর শেখার তো কোনো শেষ নেই, তাই না? যত জানবে তত রিচ হবে। কোষ ঝিল্লির ভাঁজকে কি বলে? মাইক্রোভিলাই, প্লাজমোডেজমাটা, কোক। কোষ ঝিল্লির ভাঁজকে কি বলে? মাইক্রোভিলাই, প্লাজমোডেজমাটা, কোক। শিখাশিরা বলছো উপস। উপস কেন বন্ধু? উপস বলার তো কিছু নাই। ও ভুল করে ফেললাম। নো, কোনো ভুল টুল কিছু নাই, এখান থেকে জানা হয়ে গেছে। এবার হয়েছে, গুড জব। এই তো এই কনফিডেন্সটা আমি চাচ্ছি যে প্রথমবার হয়নি, দ্বিতীয়বার হয়েছে, এবং তুমি একটা স্মাইল।
রিয়াকশন দিয়েছো। আলোর দিশারি ক, নুরি 13 1111, মাইক্রোভিলাই 111, ক ক ক। অনেকে এত বেশি কনফিডেন্স, একসাথে 10-12টা 1 পাঠিয়ে দিয়েছে। আমরা দেখি উত্তরটা কি। সত্যি বন্ধুরা, তোমাদের তুলনা হয় না, কারণ এই পর্যন্ত আমি যতগুলো উত্তর দিয়েছি, এত বেশি কারেক্ট আনসার, এত বেশি উত্তর তোমাদের, মানে আমার কাছে মনে হচ্ছে এটা, এই ক্লাসটা আমি আসলে অনেকটা শুধুমাত্র মজা পাচ্ছি তোমাদের জন্য, কারণ তোমাদের এতটা অংশগ্রহণ, এতটা অ্যাক্টিভিটি। বন্ধুরা, মাইটোকন্ড্রিয়া নিয়ে আমি আলোচনা করেছি, আমি চাচ্ছি না এর থেকে একটু বেশি দূর যাই, কিন্তু মাইটোকন্ড্রিয়া থেকে আমি একটা সৃজনশীল প্রশ্ন দিতে চাচ্ছি তোমাদেরকে। দেখো, এটা একটা উদ্দীপক হতে পারে, এই উদ্দীপকটা থেকে কোশ্চেন কিভাবে আসতে পারে। প্লাজমা লেমা কি? দেহকোষকে প্রকৃত কোষ বলা হয় কেন? ব্যাখ্যা করো। একে শক্তিকর বলার কারণ ব্যাখ্যা করো, এই প্রশ্নটাও আসতে পারে। এর গঠন ব্যাখ্যা করো, এই প্রশ্নটাও আসতে পারে। এই অঙ্গাণুটি জীবের জন্য, এ বলতে বোঝানো হয়েছে যে মাইটোকন্ড্রিয়া জীবের জন্য কতটা গুরুত্ব বহন করে বলে তুমি মনে করো। এই ধরনের যখন কোশ্চেন আসবে, তুমি তো প্লাজমা লেমা অবশ্যই জ্ঞানমূলক কোশ্চেনটা একদম স্পেসিফিক বইয়ের উত্তর দিবে। দেহকোষকে প্রকৃত কোষ বলা হয় কেন, আমি একটু ব্যাখ্যা করে দেই। প্রথমে দেহকোষ কাকে বলে সেই ব্যাখ্যাটা দিবে, প্রকৃত কোষ কাকে বলে ব্যাখ্যাটা দিবে। তারপর দেহকোষের সাথে প্রকৃত কোষের একটা সম্পর্ক তৈরি করে দিয়ে ব্যাখ্যা দিবে। তাহলে তুমি নাম্বার হারাবার কোনো ভয়ে থাকবে না। সবসময় মনে রাখবে, জ্ঞানমূলক এবং অনুধাবন, এই দুইটা প্রশ্নের উত্তর যদি তুমি ক্লিয়ারলি উত্তর লিখতে পারো, সেখানে তুমি 3 নাম্বার পাবেই পাবে। তোমাদের কোশ্চেনের অ্যান্সার দিতে হয় 5টা, 5-এর মধ্যে থেকে যদি তুমি 3টাকে একদম ক্লিয়ারলি তুলে নিতে পারো, তুমি দেখো 50% নাম্বার ক্যারি করছো। এজন্য আমাকে এই 2টা উত্তর জানতে হলে অবশ্যই বইটাকে ফলো করতে হবে। এবং আজকে যেভাবে তোমরা অংশগ্রহণ করেছো, তার মানে তোমরা প্রচুর পড়াশোনা করো এবং সেই জিজ্ঞাসা ক্লাসে জিজ্ঞাসার মতো করে তোমরা চলে আসছো। একে শক্তিকর বলার কারণ সেখানেও ব্যাখ্যা করবা, কোন কোন শ্বসনের কোন কোন ধাপগুলো হয়, আর হচ্ছে কতটা গুরুত্ব বহন করে। সেক্ষেত্রে কি করবে বলো তো, সুন্দর করে এটাকে তোমরা করতে থাকবে, মানে পয়েন্ট করে করে লিখবে। অনেক সময় কি করো তোমরা, প্যারাগ্রাফ আকারে, প্যারাগ্রাফ আকারে লিখো। আমি বলবো গুরুত্ব চাইলে তোমরা এগুলো পয়েন্ট করে করে নিচে নিচে দাও, কিওয়ার্ড দাও, ব্যাখ্যা করো, কিওয়ার্ড দাও, ব্যাখ্যা করো। এতে একটা শিক্ষক ভালো নাম্বার দিবে এবং তোমার যে ব্যাখ্যাটা ছিল সেটা চোখে আসবে। এই একটা যে প্রশ্নটা আমি বলছি, এই প্রশ্নটা আমার 3-এর জন্য আসতে পারে, এই প্রশ্নটা আমার 4-এর জন্য আসতে পারে। যদি এই প্রশ্নটা 4-এর জন্য আসে, শক্তিকর বলার কারণ বলে তোমরা এখানে কিছু গুরুত্ব তোমরা তুলে দিবে, তখন এই প্রশ্নটা একদম ঠিক হয়ে যাবে। বন্ধুরা, আমি একটা ভয় নিয়ে শুরু করেছিলাম যে আজকে ক্লাসটা আমি 40 মিনিটস রান করতে পারবো, 40 মিনিটসের বেশি সময় চলে গেছে। আর এটা শুধুমাত্র সম্ভব হয়েছে তোমাদের জন্য, আর তোমাদের জন্য সম্ভব হয়েছে বলে আজকে আমি এক মুহূর্তের জন্য বুঝিনি যে আমি এখানে দাঁড়িয়ে আছি লাইভ ক্লাসে। আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি যে আমার ক্লাসটাকে আমি নিচ্ছি নাকি। এত বেশি তোমরা অংশগ্রহণ করেছো, আমি সত্যি খুশি। বন্ধুরা, তোমরা বাসায় সবাই মিলে ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনার মাঝে থাকবে। তোমাদের গুরুজনরা বাসায় আছে, তাদের সেবা করবে, তাদের সাথে কাজে অংশগ্রহণ করবে। এই একটা সময় কিন্তু তুমি ফ্যামিলির সবাইকে একসাথে পাচ্ছ, সময়টাকে ভাগ করে নাও। এবং কোন সময় কি কাজ করবে, একটু কাজে মা বাবাকেও হেল্প করবে, যারা মা বাবা বাসায় আছে তাদেরকেও হেল্প করবে। এবং এই ক্লাসটা তোমরা ভালো করে ফলো করবে এবং বারবার দেখো। যাদের আমি কমেন্টের উত্তর দিতে পারিনি, তোমরা কিছু মনে করবে না, আমি ইনশাল্লাহ পরবর্তী ক্লাস থেকে আসবো। আরেকটা ব্যাপার বন্ধুরা, আমার পরবর্তী ক্লাস কোনোভাবেই মিস করা যাবে না। যারা বলেছো বলবো না, উত্তর দিব না, আমি চাইবো তারাও আসো, বন্ধুদেরকে নিয়ে আসো। মিস করবে না তো আমার পরবর্তী ক্লাস। আমি চাইবো আমার ক্লাস মিস করবে না, আমি আমার এই বন্ধুদের সাথে আবার দেখা করতে চাই। আমার এই ক্লাসে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো।